নেপোলিয়ন হিলের সেই বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ প্রায় ১০০ বছর হতে চলল, কিন্তু এর আলোচনা মনে হয় আজও প্রাসঙ্গিক। ঠিক তাই। এটা আসলে শুধু একটা বই না, আমেরিকার বহু সফল মানুষের চিন্তাভাবনা, তাদের অভিজ্ঞতার একটা সারসংক্ষেপ বলা যায়। অ্যান্ড্রু কার্নেগির মতো মানুষদের কাছ থেকে পাওয়া সূত্র। আর আজ আমরা এর কিছু মূল দিক নিয়ে কথা বলবো। দেখতে চাইব যে কিভাবে চিন্তা দিয়ে বাস্তবকে প্রভাবিত করার কথা বলা হয়েছে এখানে। একদম। বইটার মূল আইডিয়াটাই তো হলো একটা সুনির্দিষ্ট তীব্র আকাঙ্ক্ষা, সেটা বাস্তবে রূপ নিতে পারে। তবে হ্যাঁ, এর জন্য কিছু মানসিক নীতি অনুসরণ করতে হয়, অনুশীলন করতে হয়। সেটাই আমরা আজ খুঁজে দেখব। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। বইটার একেবারে কেন্দ্রে আছে আকাঙ্ক্ষা বা ডিজায়ার। হিল বলছেন এটা সাধারণ ইচ্ছার চেয়ে বেশি কিছু। হ্যাঁ, এখানেই আসল ব্যাপারটা। সাধারণ চাই বা পেলে ভালো হয় এমন নয়। এটা একটা জ্বলন্ত আকাঙ্ক্ষা, যা আপনার সব চিন্তাকে নিয়ন্ত্রণ করবে। ধরুন এডউইন সি বার্নসের গল্পটা। ও হ্যাঁ, বার্নস, যিনি এডিসনের সহযোগী হতে চেয়েছিলেন। ঠিক। তিনি শুধু চাননি, তিনি মনস্থির করেছিলেন যে এটাই তার জীবনের লক্ষ্য। ভাবুন একবার, তিনি তো খালি হাতে, প্রায় কোনো পয়সা ছাড়াই মালগাড়িতে চেপে চলে এসেছিলেন এডিসনের কাছে। কিন্তু এসেই তো আর সহযোগী হয়ে যাননি, তাই না? না তো। এডিসন তাকে দেখে কিন্তু প্রথমেই কোনো বড় সুযোগ দেননি। বার্নস কিন্তু হাল ছাড়েননি। ওই আকাঙ্ক্ষাটা, ওটা তাকে ধরে রেখেছিল। তিনি অপেক্ষা করছিলেন। অপেক্ষা এবং প্রস্তুতি। তিনি এডিসনের অফিসে খুব সাধারণ একটা কাজ নিয়েছিলেন, কিন্তু মনে মনে তিনি সবসময় নিজেকে এডিসনের অংশীদার হিসেবেই ভাবতেন। বুঝলেন এই মানসিকতাটা? আচ্ছা। তিনি সুযোগের জন্য প্রস্তুত ছিলেন। আর যখন সুযোগ এলো, এডিসনের একটা নতুন ডিকটেটিং মেশিনকেও বিক্রি করতে পারছিল না। বার্নস সেটা বিক্রি করে দেখালেন। একদম। কারণ তার ওই তীব্র ইচ্ছাটা তাকে অধ্যবসায়ী করে তুলেছিল। এটাই সাধারণ চাওয়া আর জ্বলন্ত আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য, লেগে থাকা। তাহলে আকাঙ্ক্ষার সাথে সাথে দরকার অধ্যবসায় বা পারসিস্টেন্স, আর এর সাথে বোধহয় বিশ্বাস বা ফেথ এর কথাটাও বইটাতে আছে। অবশ্যই আছে। বিশ্বাস যে আপনি আপনার লক্ষ্যটা অর্জন করতে পারবেনই, ভালোই পথ যতই কঠিন হোক। এই বিশ্বাসটা কি শুধু আশা করা, নাকি এর কোনো ভিত্তি আছে? হিল বলছেন এটা নিছক আশা নয়, এটা তৈরি করতে হয়। বারবার নিজের মনকে লক্ষ্যের কথা বলে, ইতিবাচক চিন্তা দিয়ে, অত সাজেশনের মাধ্যমে। ধরুন মার্শাল ফিল্ডের কথা। শিকাগোর সেই ব্যবসায়ী যার দোকান আগুনে পুড়ে গিয়েছিল। হ্যাঁ, সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর সবাই যখন ভাবছে সব শেষ, তিনি তখন ঠিক করলেন ওই ছায়ের ওপরেই তিনি আরও বড়, আরও ভালো দোকান তৈরি করবেন। ভাবা যায় ওই পরিস্থিতিতে এমন চিন্তা। এটাই বিশ্বাস। তার এই বিশ্বাস আর অধ্যবসায় তাকে শুধু ব্যবসাকে পুনর্গঠন করতেই সাহায্য করেনি, তাকে আরও অনেক বেশি সফল করে তুলেছিল। তিনি ব্যর্থতাকে সাময়িক মনে করেছিলেন, শেষ কথা নয়। দারুণ। আচ্ছা, তাহলে আকাঙ্ক্ষা, বিশ্বাস, অধ্যবসায় এগুলো তো গেল মানসিক প্রস্তুতির দিক, কিন্তু কাজটা করার জন্য তো পরিকল্পনাও লাগবে, তাই না? জ্ঞানের কথাও তো হিল বলেছেন। খুব জরুরি পয়েন্ট। আকাঙ্ক্ষার বিশ্বাস হলো ধরুন গাড়ির জ্বালানি, কিন্তু গাড়িটা চলবে কোন পথে, তার জন্য দরকার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা বা প্ল্যানস। আর সেই পথে চলার জন্য দরকার বিশেষজ্ঞ জ্ঞান বা স্পেশালাইজড নলেজ। শুধু সাধারণ জ্ঞান দিয়ে হবে না? না। হিল বলছেন আপনার লক্ষ্যের সাথে সরাসরি সম্পর্কিত জ্ঞান দরকার, এবং সেই জ্ঞানকে মনোযোগভাবে ব্যবহার করার ক্ষমতা থাকতে হবে। হেনরি ফোর্ডের কথাই ভাবুন। তার তো প্রথাগত শিক্ষা খুব বেশি ছিল না। ঠিক, কিন্তু তিনি জানতেন কিভাবে গাড়ি তৈরি করতে হয়, বা আরও ভালো করে বললে কারা সেটা ভালো জানে। তিনি জানতেন কিভাবে সেই জ্ঞানসম্পন্ন মানুষদের একত্র করে, একটা মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করে নিজের লক্ষ্য পূরণ করতে হয়। জ্ঞান অর্জন করা এবং তাকে সংগঠিত করাই আসল। আর এই পরিকল্পনা, জ্ঞান এগুলোকে বাস্তবে রূপ দিতে কল্পনা শক্তি বা ইমাজিনেশনের ভূমিকা আছে নিশ্চয়ই। একদম। কল্পনা শক্তি হলো সেই ওয়ার্কশপ যেখানে আপনার আকাঙ্ক্ষা আর পরিকল্পনা মিলেমিশে একটা আকার নেয়। কোকাকোলার গল্পটা মনে করুন। একটি সাধারণ ফর্মুলা থেকে শুরু। হ্যাঁ, আসা ক্যান্ডলার যখন ফর্মুলাটা কিনেছিলেন, তিনি শুধু একটা সিরাপের রেসিপি কেনেননি। তিনি কিনেছিলেন একটা আইডিয়া, একটা সম্ভাবনা। তার কল্পনা শক্তি আর ব্যবসায়িক পরিকল্পনা ওই সাধারণ জিনিসটাকে একটা বিশ্বজোড়া ব্র্যান্ডে পরিণত করেছে।
হিল তো বলেনি, মন যা কল্পনা করতে পারে আর বিশ্বাস করতে পারে তা অর্জনও করতে পারে। কিন্তু এই সব কিছুর মাঝে একটা বড় বাধা আসে, আমাদের নিজেদের ভেতরের ভয়, সন্দেহ। ঠিক ধরেছেন। হিল এই ভয়গুলো নিয়েও বিস্তারিত বলেছেন। বিশেষ করে দারিদ্র্যের ভয়কে তিনি খুব গুরুত্ব দিয়েছেন। বলেছেন এটা সবচেয়ে ধ্বংসাত্মক। আর এই ভয়ের উৎস কি? মূলত সিদ্ধান্তহীনতা বা ইনডেসিশন। যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্তে অটল থাকতে পারে, তারা ভয়কে সহজে জয় করতে পারে। মানে মন থেকে নেতিবাচক চিন্তা, ভয়, সন্দেহ দূর করার জন্য ইতিবাচক আবেগ যেমন বিশ্বাস, ভালোবাসা এগুলোকে জায়গা দিতে হবে। আর দ্রুত, দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করতে হবে। তাহলে যদি পুরো বিষয়টাকে সংক্ষেপে দেখি, সাফল্য বা সম্পদ যাই বলি না কেন, তার শুরুটা হচ্ছে মন থেকে, একটা তীব্র আকাঙ্ক্ষা দিয়ে। হ্যাঁ, সেই আকাঙ্ক্ষাকে ধরে রাখে বিশ্বাস আর অধ্যবসায়। আর তাকে বাস্তবে রূপ দিতে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা, সংগঠিত বিশেষ জ্ঞান আর কল্পনা শক্তি। এবং অবশ্যই ভয় আর সন্দেহকে জয় করার মানসিক শক্তি আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই নীতিগুলো কিন্তু বিচ্ছিন্ন নয়, বুঝলেন? এগুলো একসাথে কাজ করে, একটা আরেকটাকে শক্তি যোগায়। পুরো ব্যাপারটাই তাহলে মনকে প্রস্তুত করা আর সঠিক পথে চালিত করার একটা প্রক্রিয়া। একদম। এটা শুধু টাকা রোজগারের কৌশল নয়, যে কোনো বড় লক্ষ্য অর্জনের জন্যই এই মানসিক প্রস্তুতিটা দরকার। সত্যি, ভাবার মতো অনেক কিছু পেলাম আজকের আলোচনায়। এখানে শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন থাকলো, তাদের জীবনে এমন কোনো সুনির্দিষ্ট তীব্র আকাঙ্ক্ষা কি আছে যা তারা চিহ্নিত করতে পারেন, যা হয়তো একটা বড় পরিবর্তনের শুরু হতে পারে?